আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা আমাদের যে প্রজেক্টটি আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, ওই প্রজেক্টের ইনিশিয়াল ফাইল স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করব। আপনারা যারা আমাদের ব্যাক এন্ড কোর্সের এই পর্যায়ে আছেন, আপনাদের সকলকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনারা অনেকটুকু ব্যাক এন্ডের শিখে নিয়েছেন। এবং যদি আপনারা এই পর্যায়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্লাসগুলো আপনার কেমন লাগছে। এবং যদি আপনার কোনো রকম যদি ফিডব্যাক থাকে কিভাবে করে আমি আমার ক্লাসগুলো ইমপ্রুভ করতে পারি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের ক্লাসটি এখন শুরু করি। তো প্রথমেই আমরা কি করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের আগের মতো আমরা আগের ক্লাসগুলোতে যেভাবে কাজ করেছিলাম একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে আমাদের ডেস্কটপের মধ্যে যদি যাই, এরপর আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং আমাদের যে ফোল্ডারটা আছে যেখানের মধ্যে আমাদের সবগুলো কোড, আমাদের ফুল প্রজেক্টের সব কোড আমরা খুব গুছিয়ে রাখবো। তো এই ফোল্ডারটার আমরা নাম দিব হচ্ছে কি, যে ইউটিউব ব্যাকএন্ড, ঠিক আছে? দিলাম। এরপর আমরা কি করি, আমরা এই ব্যাকএন্ডের মধ্যে যাই, ইউটিউব ব্যাকএন্ডের মধ্যে যদি যাই, ইউটিউব গেলাম এবং যাওয়ার পর আমরা কি করব, এই ফোল্ডারটাকে আমরা এখন কি বিএস কোডের মধ্যে অন করি, ওপেন করি। আচ্ছা, তাহলে আমাদের বিএস কোডের মধ্যে যদি ওপেন হয়ে গেল, আমরা এখন কি করব, আমাদের যে ফোল্ডারটা আছে সেটাকে আমাদের নোট প্যাকেজ ম্যানেজার দ্বারা আমরা এখন কি করে দিব, ইনিশিয়ালাইজ করে দিব। আচ্ছা, তাহলে সেজন্য আমরা কি করতে পারি, আমরা টার্মিনালে যাই, এখান থেকে নিউ টার্মিনালে যাই। এরপর আমরা কি করব, আমরা যদি একটু এটাকে যদি বড় করি, তাহলে আমরা কি করব, এখন npm init, ঠিক আছে? এরপর আমরা জানি কি করতে হবে, আমাদের প্যাকেজ নেম দিতে হবে, ভার্সন, ডেসক্রিপশন হিসেবে আমরা কি দিতে পারি, ডেসক্রিপশন হিসেবে দিতে পারি ইট ইজ এ কমপ্লিট ব্যাকএন্ড কোডস, ঠিক আছে? এরপর আমাদের এন্ট্রি পয়েন্ট হিসেবে আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিব। আমরা আমাদের যে কোডগুলো আছে সেগুলোকে যেহেতু আমরা স্ট্রাকচার ওয়েতে রাখতে চাচ্ছি, সেজন্য আমরা কি করব, আমরা একটা সোর্স ফোল্ডার নিব এবং সোর্স ফোল্ডারের মধ্যে একটা ফাইল রাখবো যেটাকে আমরা বলবো হচ্ছে কি index.js। তাহলে একটা সোর্স ফোল্ডার নিব এবং index.js, অর্থাৎ একটা সোর্স ফোল্ডারের মধ্যে একটা index.js যে ফাইলটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের এই ফুল নোড.js অ্যাপ্লিকেশনের আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা দিয়ে দিলাম। টেক্সট কমান্ড আমাদের কিছু দেওয়ার দরকার নেই, গিট রেপোজিটরি আমরা পরে এটা ক্রিয়েট করব, পরে দিতে পারবো। কিওয়ার্ড হিসেবে আপনার যেটাই ওটা দিতে পারেন। তাহলে আমরা জাস্ট দিই আমাদের ব্যাকএন্ড, ঠিক আছে? তারপর দিতে পারি হচ্ছে কি কোড উইথ ইফ। এরপর অথরের নেম হিসেবে আপনি আপনার নাম দেন, আমি দিলাম হচ্ছে রাকিব হাসান। লাইসেন্স দেওয়ার দরকার নেই এখন, ওকে। তাহলে আমাদের ইনিশিয়াল স্ক্রিপ্ট যেটা আছে সেটা আমাদের ক্রিয়েট করা শেষ। আমরা জাস্ট এখন ইয়েস দিয়ে দিব। তো ইয়েস দিয়ে দিলাম। তাহলে দেখুন যে আমাদের ইনিশিয়াল যে প্যাকেজ.json যে ফাইলটা আছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, আমরা জাস্ট আমাদের যেহেতু কিছু প্যাকেজ যেহেতু আমাদের ইনস্টল করতে হবে, আমরা জানি ইনিশিয়াল অবস্থায় আমাদের কী কী প্যাকেজ ইউজ করতে হবে। একটা হচ্ছে কি আমাদের প্রথমত এক্সপ্রেসকে ইউজ করতে হবে, ঠিক না? এক্সপ্রেসকে আমার ইউজ করতে হবে, সেজন্য আমরা প্রথমে কি করব, npm i এক্সপ্রেস। তাহলে এক্সপ্রেস প্যাকেজটাকে আমরা এখন ইনস্টল করে ফেলতে পারবো। চাইলে আমরা এক লাইনে সবগুলো প্যাকেজ একসাথে করে ইনস্টল করতে পারবো। তাহলে আমরা এখন কীভাবে করব, আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে নোটমন। নোটমন কেন লাগবে, কারণ আমরা চাইবো না যে আমাদের বারবার সার্ভার অন করব, বারবার সার্ভার অফ করব যখন আমাদের চেঞ্জেস হবে কোনো আমাদের ফাইলের মধ্যে। আমরা কি জানি যে নোটমন ইউজ করলে আমাদের সার্ভারটা অটোমেটিকলি কী হয়ে যাবে, অটোমেটিকলি রিস্টার্ট হবে যদি আমাদের ফাইলে কোনো চেঞ্জেস আসে। তাহলে দিলাম নোট মন। এরপর আমরা কি দিব, npm i এক্সপ্রেস দিলাম, নোট মন দিলাম। আচ্ছা, আরটা কি লাগবে, আরটা লাগবে হচ্ছে আমাদের .env, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট .env যে ফাইলটা আছে, .env ফাইলের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে ওইগুলোকে যদি আমরা কি করতে চাই, ওইগুলোকে যদি আমরা ইনিশিয়াল যে index.js আছে ওইটার মধ্যে যদি আমরা ইউজ করতে চাই, তখন আমাদের অবশ্যই কি লাগবে, আমাদের .env এই প্যাকেজটা লাগবে, আমরা ইতিমধ্যেই জানি। তাহলে ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। তাহলে দেখেন আমাদের সব ডিপেন্ডেন্সি যেগুলো আছে সবগুলো ডিপেন্ডেন্সি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। আচ্ছা,
এরপর আমরা কি করতে পারি যে আমরা যে বলছি যে আমাদের ইনিশিয়াল এন্ট্রি পয়েন্টটা আসলে কোন জায়গায়, সেটা হচ্ছে কি আমরা আমাদের একটা সোর্স ডিরেক্টরি থাকবে এবং সোর্স ডিরেক্টরির মধ্যে আমাদের একটা ফাইল থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে কি যে index.js। তাহলে আমাদের ইনিশিয়াল যে ফাইলটা আছে, ইনিশিয়াল যে এন্ট্রি পয়েন্ট আছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এতটুকু কাজ আমাদের শেষ। এরপর আমরা কি করতে পারি, আমি জাস্ট আপনাকে কিছু বিষয় যদি এক্সপ্লেন করার চেষ্টা করি যে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট মডিউলার সিস্টেম ফলো করে। মডিউলার সিস্টেম ফলো করে মানে হচ্ছে কি যে দেখুন যে আপনি একটা ফাইল আছে, আপনার একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইলের মধ্যে আপনি কোড লিখবেন। এখন কোড লেখার সময় মনে করেন একটা ফাইলের মধ্যে আপনি চাচ্ছেন হচ্ছে কি যে দুইটা সংখ্যার যোগ করবেন, আপনি দুইটা সংখ্যার যোগ করবেন। এখন যোগের জন্য আমি কি করবেন, মনে করেন একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মধ্যে আপনি রাখলেন হচ্ছে 10, আরটা ভেরিয়েবল আছে মনে করেন বি, যেটার মধ্যে আপনি রাখলেন হচ্ছে কত 20। এবং আপনি কি করবেন, এবং বি এই দুইটাকে আপনি কি করবেন যোগ করবেন, এবং বি এই দুইটাকে আপনি যোগ করবেন। তাহলে আপনি এই কাজটা কোন জায়গায় করতেছেন, আপনার index.js এর মধ্যে করতেছেন, যে একটা কাজ যেটার মধ্যে আপনি কি করবেন এবং বি কে কি করবেন যোগ করবেন। এখন সেম এই যোগের কাজটা, সেম এই যোগের কাজটা যদি আমাদের অন্য আরেকটা ফাইলের মধ্যে যদি করতে হয়, যেমন আমাদের মনে করেন আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে কি মনে করেন index1.js। এখন যোগের যে কাজটা আমরা এখন করছি, এই যোগের কাজটাকে আমরা কি করতে যাচ্ছি, মনে করেন আমাদের index1.js এর মধ্যেও কি করতে হবে, ইউজ করতে হবে। তো মনে করুন এই সেম যোগের কাজটা আমার 100টা ফাইলের মধ্যে কি করতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু বারবার এই যোগের যে লজিকটা সেটা কিন্তু আমার বারবার লিখতে হবে। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি, এখন একটা ইনিশিয়াল একটা ফাইল ক্রিয়েট করে দিতে পারি, যেই ফাইলটাকে আপনি সবগুলো ফাইলের মধ্যে ইউজ করবেন। তাহলে আমি বিষয়টা আসলে কি বলতে চাচ্ছি যে আপনি যদি এখন একটা অ্যাড করার জন্য যোগের জন্য যদি একটা ফাইল ক্রিয়েট করেন, তো ফাইলটা যদি আমি আপনাকে দেখে কীভাবে করে ক্রিয়েট করবো, যেমন আপনি একটা ফাংশন ক্রিয়েট করেন এখন, যে এই ফাইলের মধ্যে একটা ফাংশন আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে ফাংশনটা যদি আমি দেখাই, ফাংশন অ্যাড, আপনি দুইটা ভ্যালু নেবেন এবং দুইটা ভ্যালু নেওয়ার পর কী হবে, আপনি ওইটাকে কী করে দিবেন, রিটার্ন করে দিবেন। তাহলে যোগ বি। এখন এইখানে যে যোগের কাজটা আপনি ফাংশন হিসেবে দিয়ে দিলেন, আপনি চাচ্ছেন হচ্ছে কি সেটা আপনি এইখানেও কি করবেন, ইউজ করবেন। ঠিক আছে, আপনি এই জায়গার মধ্যেও ইউজ করবেন, আপনি এই ফাইলের মধ্যেও ইউজ করবেন। বুঝতে পারছি বিষয়টা? তো এখানের মাধ্যমে আসলে কি হইল, আপনি যে যোগের কাজটা index.js এর মধ্যে একবার লিখতেন, আপনার index1.js এর মধ্যে একবার লিখতেন, আপনি কি করছেন এখন আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করছেন এবং আলাদা করে ফাইল ক্রিয়েট করার মাধ্যমে আপনি এই যোগের কাজটা লিখে দিয়েছেন এবং এই যোগের কাজটা আপনি বারবার কি করবেন, এখন রিইউজ করতে পারবেন, অন্য যে কোনো ফাইলের মধ্যে কি করতে পারবেন, আপনি রিইউজ করতে পারবেন। তাহলে আপনার কোডের রিইউজিবিলিটি যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাইছে, অর্থাৎ আপনি আপনার কোডটাকে ছোট ছোট চাঙ্কে বিভক্ত করছেন, ছোট ছোট মডিউলে বিভক্ত করছেন। বুঝতে পারলাম? আমরা কিন্তু দেখব যে কিভাবে করে এই add.js এর মধ্যে এই ফাংশন যেটা আছে সেটাকে আমি কিভাবে index.js এর মধ্যে আনতে পারবো বা ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবো, সেটা কিন্তু আমরা দেখব। কিন্তু ইনিশিয়ালি আমার কি বুঝতে হবে যে আপনি কি করছেন, আপনার কোড যেগুলো আছে সেগুলোকে আপনি কি করতে পারেন, মডিউলে বিভক্ত করতে পারেন। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে দুই ধরনের মডিউলার সিস্টেম ইউজ করা হয়, অর্থাৎ আপনি দুইভাবে এই মডিউলার সিস্টেম মানে মডিউল ভাগ করতে পারেন, দুইভাবে মডিউলে ভাগ করতে পারেন বা দুইভাবে আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারেন। তাহলে আমি যদি আপনাকে দেখাই যে দুইভাবে আসলে কি কি আছে, দেখুন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে মডিউলার সিস্টেম আছে, এই মডিউলার সিস্টেম আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইএস মডিউল আরটা হচ্ছে কমন জেএস মডিউল। তাহলে ইএস মডিউলটা হচ্ছে কি, যেটা সবচেয়ে বেশি পপুলারলি বর্তমানে ইউজ করা হয়, এবং যেটা কমন জেএস মডিউল সেটা আগে ইউজ করা হয়তো, এখনও কিছু কিছু জায়গায় ইউজ হয়, কিন্তু সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হচ্ছে কোনটা, আমাদের ইএস মডিউল। তাহলে ইএস মডিউলের ক্ষেত্রে সুবিধাটা কোন জায়গায় দেখেন, যে ইএস মডিউলের ক্ষেত্রে আমরা যদি দেখেন, আমরা যে এখানে লিখলাম আমাদের এই add.js, এই add.js এর মধ্যে যে আমরা যে ফাংশনটা লিখছি সেটাকে আমি যদি চাই যে আমার index.js এর মধ্যে ইউজ করতে, তাহলে আমি এখন কি করব, আমি এই ফাংশনটাকে জাস্ট এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট কেন করব, যাতে করে আমি আমার index.js এর মধ্যে সেটাকে ইউজ করতে পারি। তাহলে দেখেন আমি এখন কি করব, ইম্পোর্ট করব, এবং ইম্পোর্টের মধ্যে কি করব, আমি একটা অ্যাড ফাংশনকে ইম্পোর্ট করব। ঠিক আছে, আমাদের অ্যাড ফাংশনটাকে ইম্পোর্ট করবো, এবং কোন জায়গা থেকে করব, আমরা কোন জায়গা থেকে করব, আমরা করব হচ্ছে কি যে আমাদের
সোর্স ডিরেক্টরির মধ্যে আমাদের সোর্স ডিরেক্টরির ইন্ডেক্স আমাদের অ্যাড ডট জেএস এর মধ্যে থেকে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমাদের এই অ্যাড ডট জেএস এর মধ্যে যে ফাংশনটা আছে অ্যাড, সেটাকে আমরা কোন জায়গায় মধ্যে এখন ইম্পোর্ট করছি, অ্যাডের মধ্যে ইম্পোর্ট করছি। এখন যদি আমি যদি এটাকে ইউজ করতে চাই, তাহলে আমি এখন কি করব, কনসোল লগ, এবং আমি কি করব, যেভাবে করে একটা ফাংশন ইউজ করতে হয় আমরা ওইভাবে করে ইউজ করতে পারি। তাহলে আমি এখন কি করব, তাহলে এটার মধ্যে আমি কি দিব, দুইটা সংখ্যা যদি পাস করে দিই তাহলে কিন্তু আমাদের যোগের কাজটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দেখেন আমার কিন্তু বারবার যোগের লজিকটা কিন্তু লিখতে হচ্ছে না। তাহলে বুঝতে পারলাম এতটুকু, যে তাহলে আপনি চাইলে কি করতে পারেন, ইন্ডেক্স ডট ওয়ানের মধ্যেও সেম এই লজিকটা, অর্থাৎ আপনি যে অ্যাড ডট জেএস এর মধ্যে যে ফাংশনটা আলাদা করে ক্রিয়েট করছেন সেটা আপনি কি ইন্ডেক্স ওয়ান ডট জেএস এর মধ্যে ইউজ করতে পারেন, ইন্ডেক্স ডট জেএস এর মধ্যেও ইউজ করতে পারেন। তাহলে দেখেন আপনি এখানে কি কি কিওয়ার্ড ইউজ করছেন, আপনি এক্সপোর্ট কিওয়ার্ড ইউজ করছেন এবং এখানে ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করছেন। তাহলে এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট সেটা আসলে আমার কোন মডিউলার সিস্টেমে আমরা ইউজ করি, আমরা ইএস মডিউলার সিস্টেমে ইউজ করি। এবং কমন ডট জেএস যে মডিউলার সিস্টেমটা আছে সেটা আমরা, সেটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমরা একটু ভিন্নভাবে করতে হয়, যে আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় তখন এই ইম্পোর্ট না দিয়ে আমরা কি করব, আমরা এইভাবে কাজ করব। দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আমরা তখন কীভাবে করব, কনস্ট্যান্ট অ্যাড, এবং আমাদের করতে হয় তখন হচ্ছে কি রিকোয়ার, এবং রিকোয়ারটা কি করতে হয় আমাদের কোন জায়গা থেকে, আমাদের ডট অ্যাড ডট জেএস থেকে আমাদের কি করতে হয়, রিকোয়ার করতে হয়, ঠিক আছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা যেটা বলতে যাচ্ছি যে বাই ডিফল্ট আমাদের নোট অ্যাপ্লিকেশনটার মধ্যে কোনটাকে ফলো করা হয়, আমাদের কমন জেসটা কি ফলো করা হয়, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে কি যে আমরা ইএস মডিউলার সিস্টেমটাকে আমরা ইউজ করবো, অর্থাৎ আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট ইউজ করে আমাদের ফাইলগুলো কি ইম্পোর্ট এক্সপোর্ট করব। তাহলে এখন কি করতে যাচ্ছি, আমাদের এটার জন্য একটা জিনিস চেঞ্জেস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের টাইপের মধ্যে কি করতে হবে, আমাদের টাইপের মধ্যে জিনিসটাকে কি করে দিতে হবে, মডিউল সিস্টেম করে দিতে হবে। তাহলে আগে বাই ডিফল্ট কী ছিল, কমন জেস ছিল, কিন্তু আমরা এখন বর্তমান কী করতে চাচ্ছি, ইএস মডিউলার সিস্টেমে এটাকে নিয়ে যেতে চাচ্ছি। সেটার জন্য আমার কী করতে হবে, এই কাজটা করে দিতে হবে। তাহলে আপনি যদি এখন কি করেন, আপনি যদি এইভাবে যদি এখন কাজটা করেন, দেখুন যে আপনি যদি এইভাবে করে এখন কাজটা করেন তাহলে কিন্তু কি আপনার যে কাজটা আছে, অর্থাৎ আপনি যদি এখন রান করেন আমার ফাইলটা কি সোর্স ইন্ডেক্স ডট জেএস, তাহলে দেখেন আমাদের কিন্তু দুইটা সংখ্যাকে কিন্তু যোগ করা যাচ্ছে। এখন দেখুন যদি আপনি চান যে আপনি কমন জেএস মডিউলার সিস্টেমের মাধ্যমে কাজটা করতে, তখন আপনি কীভাবে করবেন, তখন আপনি অবশ্যই আপনার কি করতে হবে, আপনার যে প্যাকেজ ডট জেসন আছে এই প্যাকেজ ডট জেসনের মধ্যে যে আপনি কিছুক্ষণ আগে যে এখানে যে টাইপ এখানে টাইপ দেওয়ার পরে আপনি কি দিয়েছেন কমন জেস, আপনি চাইলে কমন জেস যদি রাখেন তারপরও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি কিছু নাও রাখেন তারপরও কোনো সমস্যা নাই। এখন আপনি যদি কাজটা করেন তাহলে আমি কীভাবে করতে পারেন, দেখেন আপনি এইভাবে না করে এখন করবেন হচ্ছে কীভাবে করে, এইভাবে করে, এবং এইভাবে যদি কাজটা করেন আপনার অবশ্যই এটাকে যদি আপনি এখন এক্সপোর্ট করতে চান তাহলে আপনি কীভাবে করবেন, আপনি মডিউল এক্সপোর্ট এবং ফাংশনটা হচ্ছে কি যে আপনি আসলে কোন ফাংশনটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন, আপনি আসলে অ্যাড ফাংশনটাকে কী করতে যাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন। তাহলে এটা যদি করেন, এখন যদি আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের নোট সোর্স ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে যদি যাই তাহলে দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, আমি কমন জেএস মেথডও করতে পারি, কিন্তু আমরা চাইলে আমরা এখন কি করব, আমরা আমাদের ইএস মডিউলার সিস্টেমে আমাদের কাজটা করব। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমাদের এতটুকু কাজ করা শেষ। তাহলে আমাদের এখানে অবশ্যই কী করে দিতে হবে, আমাদের প্যাকেজ ডট জেসনের মধ্যে টাইপটাকে অবশ্যই কী করে দিব, আমরা টাইপটাকে আমাদের মডিউলার সিস্টেমে করে দিই। অর্থাৎ এখন আমাদের টাইপটা আসলে কি, আমাদের টাইপটা হচ্ছে কি আমাদের ইএস মডিউলার সিস্টেমে। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের স্ক্রিপ্টটা আমরা কী করি, আমাদের স্ক্রিপ্টের মধ্যে আমাদের কী কী দিতে হয়, স্ক্রিপ্টের মধ্যে আমাদের একটা দিতে হয় হচ্ছে কি ড্যাপ স্ক্রিপ্ট, আরটাই দিতে হয় কি, আরটা দিতে হয় হচ্ছে কি আমাদের স্টার্ট স্ক্রিপ্ট, এগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানি। তাহলে স্টার্ট স্ক্রিপ্টের মধ্যে আমাদের কী কী দিতে হয়, আমাদের দিতে হয় হচ্ছে কি নোট, আমাদের এখন স্টার্ট হবে কোন জায়গা থেকে, আমাদের এন্ট্রি পয়েন্ট কোন জায়গায়, ইন্ডেক্স ডট জেএস। তারপর আমাদের আরেকটা স্ক্রিপ্ট আছে হচ্ছে কি বিল্ড স্ক্রিপ্ট, আমাদের বিল্ড স্ক্রিপ্ট বিল্ড স্ক্রিপ্টের ক্ষেত্রে কী দিতে হবে, আমাদের নোট আমাদের সোর্স ইন্ডেক্স ডট জেএস। এখন
আমাদের যেটা ড্যাপ স্ক্রিপ্ট আছে সেটার মধ্যে স্ক্রিপ্টটা একটু ভিন্নভাবে আমাদের এখন লিখতে হবে। তাহলে ভিন্নভাবে যেটা লিখতে হবে সেটা যদি আমি আপনাকে যদি করে দেখাই একটু, যে ভিন্নভাবে যে স্ক্রিপ্টটা লিখতে হবে সেটা যদি আমি একটু কপি করে আনি, কপি করলাম এবং পেস্ট করে দিই। এখন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আসলে কি কাজটা হচ্ছে। দেখুন, প্রথমত আগে আমরা কি কাজটা করতাম, আমাদের নোটমনটাকে ইউজ করতাম, এবং নোটমনটাকে কেন ইউজ করতাম, কারণ আমাদের সার্ভারটাকে আমরা কি করতে হবে, আমাদের বারবার যেহেতু রিস্টার্ট করতে হবে যদি আমাদের কোনো চেঞ্জেস হয়, সেজন্য আমরা নোটমন ইউজ করতাম। এবং আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা, source/index.js, অর্থাৎ এই কাজটা আমাদের আগেও আমরা করতাম। কিন্তু আমরা এখন কি করতেছি, আমরা এখন এই এতটুকু কাজ কিন্তু এতটুকু স্ক্রিপ্ট কিন্তু কি আমরা এক্সট্রা লিখছি। তাহলে এতটুকু স্ক্রিপ্টের আসলে মূল মাহাত্ম্যটা কোন জায়গায় বা কেন ইউজ করতেছি সেটা আমরা বলি। যে আমরা প্রথমত মডিউলার সিস্টেমটা যেহেতু ইউজ করতেছি, বা আমাদের ইএস মডিউলার সিস্টেম যেহেতু ইউজ করতেছি, তখন আমাদের যে .env, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ পরে যে একটা .env ফাইল যেটা আমরা ক্রিয়েট করব, এই ফাইল থেকে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেগুলো আছে, ওই ফাইল থেকে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আছে ওইগুলোকে যদি আমরা কি করতে চাই, আমাদের সাধারণ ফাইলের মধ্যে যদি আমরা কি করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তখন আমাদের জাস্ট এই স্ক্রিপ্টটা দিতে হবে। অর্থাৎ এই স্ক্রিপ্টটা কি আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে কনফিগার করার জন্য আমাদের এই স্ক্রিপ্টটা লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমাদের একটা স্ক্রিপ্ট লেখা আছে যে এক্সপেরিমেন্টাল জেসন মডিউলস। তাহলে এই জিনিসটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। আমরা যখন মডিউলার সিস্টেমে, আমরা যখন ইএস মডিউলার সিস্টেমে কাজ করি, তখন আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট সিনট্যাক্সটা ইউজ করি। কিন্তু আমরা যখন জেসন টাইপের কোনো ডাটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই, ইনিশিয়ালি আমরা এতটুকু চিন্তা করে যে আমরা যদি কোনো জেসন টাইপের কোনো ডাটা যদি আমরা কি করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের এই ইএস মডিউলার সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট কোনো ওয়ে নাই যেভাবে করে যেটার মাধ্যমে আমরা জেসন টাইপের কোনো ডাটা কি করতে পারবো, আমরা জেসন টাইপের কোনো ডাটা ইম্পোর্ট করতে পারবো। এতটুকু বুঝতে পারলাম যে আমাদের ইএস মডিউলার সিস্টেম যেটা আছে, এই ইএস মডিউলার সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট জেসন টাইপের ডাটাকে ইম্পোর্ট করার জন্য বাই ডিফল্ট কোনো ওয়ে নাই। কিন্তু আমাদের যদি কোনো সময় জেসন টাইপের ডাটাকে যদি ইম্পোর্ট করতে হয়, তখন আমরা এই কাজটা করব। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দিই যে আমাদের কি করতে হবে, যে বাই ডিফল্ট কি আমাদের ওয়ে নাই, কিন্তু আমাকে ইএস মডিউল যেটা আছে, মডিউল সিস্টেম যেটা, আমাকে এটা সুবিধা দিয়েছে যে তুমি বাই ডিফল্ট নাই, কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি করতে পারো। তাহলে কি বলতেছে হচ্ছে কি, তুমি বাই ডিফল্ট জেসন টাইপের ডাটাকে মডিউল হিসেবে কি করতে পারো, ইম্পোর্ট করতে পারো। এবং এখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল কেন, বাই ডিফল্ট নাই, এটা নিয়ে কাজ চলছে এখনও। তাহলে এক্সপেরিমেন্টাল জায়গার মধ্যে আছে, এই সিনট্যাক্সটা পরবর্তীতে চেঞ্জও হইতে পারে। ঠিক আছে, কিন্তু যদি এখন ইউজ করতে হয়, তখন আপনি এই সিনট্যাক্সটা লিখে আপনি কি করবেন, ইউজটা করতে পারেন। তাহলে বুঝতে পারলাম এতটুকু বিষয়, আশা করি এতটুকু বিষয় আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা আমাদের .env যে ফাইলটা আছে সেটা আমরা ক্রিয়েট করে ফেলি। .env ফাইল ক্রিয়েট করলাম। এরপর আমরা কি করব, আমরা .env ফাইল ক্রিয়েট করা শেষ, সব মোটামুটি কাজ শেষ। এরপর আমরা কি দিব, আমাদের পোর্ট যেটা আছে, যেটা আমরা আগে করছি, পোর্ট একটা পোর্ট দিয়ে দিই, তাহলে 3000 পোর্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করতে পারি, আমাদের মোটামুটি এই ফাইলটা এখন দরকার নাই, এই ফাইলটা জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম, তো এই ফাইলটার দরকার নাই, এই ফাইলটা কেটে দিলাম। তাহলে আমাদের এখন কি আছে, index.js আছে ফাইল। এরপর হচ্ছে কি আমাদের add.js ফাইলটার দরকার নাই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে add.js ফাইলটার দরকার নেই, আমাদের জাস্ট আছে এখন হচ্ছে কি index.js। এখন আমরা কি করতে পারি, যে আমাদের এক্সপ্রেস যে সার্ভারটা আছে, এক্সপ্রেস যে প্যাকেজটা আছে, সেটাকে আমরা এখন কি করব, ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমরা এখন কি ওয়ে দিয়ে ইম্পোর্ট করব, ইম্পোর্ট এক্সপ্রেস, হ্যাঁ, ফ্রম এক্সপ্রেস। তাহলে আমাদের কি এক্সপ্রেস যে প্যাকেজটা আছে সেটাকে আমরা কি করছি, ইম্পোর্ট করছি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমি ইম্পোর্ট করি, এখন কি করতে হবে, সেটাকে আমার কলও করতে হবে। তাহলে আমি কি করব, এখন আমরা যদি কল করতে চাই, তাহলে কনস্ট্যান্ট অ্যাপ এক্সপ্রেসকে কল করে দিলাম এবং এটাকে আমি কি করলাম, অ্যাপের মধ্যে রাখলাম। এরপর আমার সার্ভারটাকে আমরা অবশ্যই একটা পোর্টের মধ্যে লিসেন করতে হবে। তাহলে অ্যাপ ডট কী করবো, লিসেন, হ্যাঁ, একটা পোর্টের মধ্যে লিসেন করতে হবে। তাহলে অ্যাপ ডট লিসেন। এরপর আমরা কি করব, আমরা প্রসেস
ইএনবি পোর্ট, এবং যদি পোর্টের মধ্যে লিসেন করা হয় তখন আমরা একটা কি করে দিব, আমরা একটা কল ব্যাক ফাংশনকে কি কল করে দিব। তাহলে আমরা কল ব্যাক ফাংশনটাকে যদি আমি কল করতে চাই তাহলে আমি কি করব, কনসোল লগ লিসেনিং অন পোর্ট, আমরা কি করতে পারি, আমাদের এই পোর্ট নাম্বারটা দিতে পারি। তাহলে আমাদের পোর্ট নাম্বারটা যদি দিতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে নিয়ে আমাদের এই ওয়েতে কাজটা করতে হবে। তাহলে আমাদের যেহেতু পোর্টটাকে আমরা লিসেন করতে যাচ্ছি সেজন্য, যেহেতু এটা একটা ভেরিয়েবল, সেজন্য আমাদের এই ওয়েতে কাজটা করতে হয়। একটু সময় নিই। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এরপর আমরা কিন্তু এখনো একটা কাজ কিন্তু বাকি রাখছি। কাজটা কি বাকি রাখলাম, যে দেখুন যে প্রসেস ইএনবি পোর্ট, আমরা বলছি হচ্ছে কি এটা বাই ডিফল্ট কিন্তু আমরা কি করতে পারবো না, এটাকে রিড করতে পারবো না, আমাদের অবশ্যই একটা প্যাকেজের সাহায্য নিতে হবে। এই প্যাকেজটা হচ্ছে কি ডট ইএনবি। তাহলে আমাদের ডট ইএনবি প্যাকেজটাকে যদি আমরা কি করতে চাই, এখন ইম্পোর্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট ওয়েতে ইম্পোর্ট করতে হবে, এবং এই কাজটা আমি আপনাকে ইতিমধ্যেই কিন্তু দেখিয়েছি। তাহলে আমি এই জিনিসটা যদি আগের কোড থেকে যদি কপি করে নিয়ে আসি, তাহলে দেখুন যে সোর্স index.js, এবং এখান থেকে কি করব, আমরা আমাদের প্রথমত ডট ইএনভিটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখন কি ইএস মডুলার সিস্টেম ইউজ করতেছি, সেজন্য আমাদের এই ওয়েতে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এরপর আমাদের ডট ইএনবি ফাইলটাকে কি কনফিগার যেহেতু করতে হবে, ঠিক আছে, সেজন্য আমরা এই কোডটাকে একটু কপি করব। ঠিক আছে, তাহলে এই কোডটা যদি আমি একটু পেস্ট করি, তাহলে সব সময় যখনই আপনি ডট ইনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে কোনো মানে ইনভায়রনমেন্ট যে ফাইলটা আছে, এই ফাইল থেকে যদি কোনো ইনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি আপনি নিতে হয়, তখন সব সময় আপনি এই ওয়েতে কাজ করবেন। তাহলে এটা দিবেন জাস্ট। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন যদি আমরা একটু লিসেন করতে চাই, তাহলে দেখি আমাদের লিসেনটা ঠিকঠাক করা যাচ্ছে নাকি। তাহলে আমরা কি করবো, npm রান ডেভ যদি দিই, তাহলে দেখেন আমাদের লিসেনিং অন পোর্ট 3000, অর্থাৎ একদম খুব ভালোভাবে আমরা কি করতে পারতেছি, লিসেন করতে পারতেছি। তাহলে আমাদের ইনিশিয়াল ফাইল স্ট্রাকচারটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, আমাদের এই ফাইল যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমরা কি করব, গিট দ্বারা ইনিশিয়ালাইজ করে দিব। ঠিক আছে, গিট দ্বারা ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে আমরা এখন কি করি, গিট দ্বারা যদি আমি ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমি আমার সার্ভারটাকে জাস্ট কিল করে দিই, কিল করে দিলাম। এরপর আমরা কি করতে পারি, আমরা গিট ইনিট, আমরা জানি আশা করি এগুলো। তাহলে গিট ইনিট, তাহলে কি করা হয়ে গেছে, আমার ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, আমরা যেটা জানি যে আমাদের অবশ্যই একটা কি দিতে হবে, অর্থাৎ গিট ইগনোর। আমাদের গিট ইগনোর একটা ফাইল লাগবে, তাহলে ডট গিট ইগনোর, ডট গিট ইগনোর। তাহলে এটার মধ্যে আমরা কি দিয়ে দিব, ডট গিট ইগনোরের মধ্যে আমাদের কি কি লাগবে, আমাদের আমরা কোন কোন ফাইলগুলোকে আমরা কি করবো না, এক্সপোর্ট করবো না। তাহলে ওই ফাইলগুলো কি কি, আমাদের নোট, আমাদের মডিউলস, এরপর হচ্ছে কি আমাদের ডট ইএনবি এই ফাইলটা। তাহলে বুঝতে পারলাম এতটুকু বিষয়। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের অবশ্যই কি করে দিতে হবে, এটাকে অ্যাড করে দিতে হবে, গিট অ্যাড এটা। তাহলে আমি এই জিনিসটাকে জাস্ট আবার লিখতে হবে আমার, গিট অ্যাড। তাহলে এই ওয়েতে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপর আমার কি করতে হবে, কমিট করতে হবে। তাহলে গিট কমিট, তারপর কি দিব, এম দিয়ে, এরপর আমি দিব হচ্ছে কি ইনিশিয়াল আমার ফাইল স্ট্রাকচার। ঠিক আছে, এরপর ইনিশিয়াল ফাইল স্ট্রাকচার। আচ্ছা, আমি কমিট করার আগে এখানে আরেকটা কাজ করে দিই। ঠিক আছে, আমি কমিট করার আগে আরেকটা কাজ করি। কাজটা হচ্ছে কি, আমরা একটা প্যাকেজ ইনস্টল করব, এবং প্যাকেজটা ইনস্টল কেন করব, দেখেন আপনি যখন একটা টিমে কাজ করবেন, ঠিক আছে, আপনি যখন একটা টিমে কাজ করবেন, তখন দেখেন আপনি এক ওয়েতে কাজ করেন, অর্থাৎ মনে করেন আপনি কনস্ট্যান্ট অ্যাপ এক্সপ্রেস এবং এখানে একটা কি দিলেন, সেমিকোলন দিয়েছেন। কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে কি, আপনি যদি সেমিকোলন দেন তারপরও কোনো সমস্যা নেই, আপনি যদি সেমিকোলন নাও দেন তারপরও কোনো সমস্যা নাই। তাহলে আপনি একভাবে কোড লিখেন, কিন্তু আপনি যখন একটা টিমে কাজ করবেন তখন কি হয়, আপনার সাথে অনেকজন কাজ করে, তাহলে এক একজনের কোড লিখার স্টাইলটা এক এক রকম, অনেক সময় কি আমরা ডাবল ট্যাব দিতে, আমরা এখানে এরকম ট্যাব দিয়ে কাজ শুরু করি, অর্থাৎ এক একজনে এক একভাবে কি কোড লিখে। তাহলে আমরা চাচ্ছি হচ্ছে কি যে কোডের মধ্যে যদি কোনো রকম কি মানে যেমন কোনো সময় হচ্ছে কি আমাদের সেমিকোলন দিই, আবার কোনো সময় আমরা সেমিকোলন দিই না, তাহলে কোনো সময় সেমিকোলন দিচ্ছি না, তাহলে কোডের মধ্যে একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে না। সমস্যা নেই, আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা চাচ্ছি একটা প্রফেশনালভাবে কোডটা লিখতে। তাহলে আমরা সেই জন্য কী করবো, আমরা একটা প্যাকেজ ইনস্টল করব, যে প্যাকেজ
আমাদের জন্য এই সকল যেই কোনো সময় সেমিকোলন দিচ্ছি, কোনো সেমিকোলন দিচ্ছি না, যদি আমরা দিও, আমরা যখন ফাইল সেভ করব তখন কিন্তু এই বিষয়টা ও হ্যান্ডেল করবে। ইনিশিয়ালভাবে আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে ওই প্যাকেজটা আসলে কি? ওই প্যাকেজটা যদি আমি আপনাকে বলি, ওই প্যাকেজটা হচ্ছে আপনি এইখান থেকে এইভাবে করে এখান থেকে কিন্তু কি করতে পারবেন, আপনি ইনস্টল করতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রিটিয়ার। হ্যাঁ, প্রিটিয়ার। তাহলে দেখেন এই প্রিটিয়ার যেই আছে, যে আমাদের প্যাকেজটা আছে, সেটাকে আমরা কি করতে পারেন, আপনি এইখান থেকে ইনস্টল করে ফেলবেন। এরপর ইনস্টল করার পর কাজ কিন্তু আমাদের শেষ হয়নি। আমরা আগে একটু দেখার চেষ্টা করি যে আমাদের আসলে পিটিআর যে জিনিসটা আছে সেটা আসলে কি বলা হচ্ছে, যে আসলে এটা কি কাজে আমাদের ইউজ করা হয়। পিটিআরটা আসলে আমাদের কি কাজে ইউজ করা হয়, তাহলে আমি একটু দেখার চেষ্টা করি। পিটিআর, তাহলে আমরা পিটিআর এর ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশন যাওয়ার পর একটু বোঝার চেষ্টা করব যে আসলে পিটিআর আসলে কি কাজে আমরা ইউজ করতে পারি। এখন দেখুন যে আসলে পিটিআর কি কাজে ইউজ করা হচ্ছে, যে পিটিআর আপনার কোডগুলোকে ফরম্যাটিং কোড। হ্যাঁ, আপনার অনেক সময় কি করতে হয়, আপনি যখন কোড লিখেন, কোডগুলোকে যদি ফরম্যাট করতে হয়, তাহলে আপনার অনেক সময় কি অতিবাহিত করতে হয়। তাহলে আপনি যদি পিটিআর এই প্যাকেজটাকে যদি ইনস্টল করেন, তাহলে কি আপনার কোডগুলো কিন্তু কি আপনি ইজিলি ফরম্যাট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে পিটিআর দিয়ে কি করে আমার কোডগুলোকে আমি ফরম্যাট করতে পারি। তাহলে আমি কিভাবে করে আমার প্রজেক্টের মধ্যে এটাকে কনফিগার করব, তাহলে আমরা যাই কনফিগারেশন ফাইলের মধ্যে। যদি আমরা যাই তাহলে দেখি কনফিগারেশন ফাইলের মধ্যে কি বলা হচ্ছে। এখন কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? আমরা সবগুলো ওয়েতে কাজ করতে পারি। তাহলে কিন্তু আমরা একটা যদি ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি এই ফাইলটা। আমরা জাস্ট কপি করে নিই, এই ফাইলটা আমরা ক্রিয়েট করব, এবং এই ফাইলটা ক্রিয়েট করার পর আমরা কি করতে পারি, এই ফাইলটা ক্রিয়েট করি, তাহলে দিলাম। তাহলে দেখেন এই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এবং এই ফাইলের মধ্যে আমাদের কি দিতে হবে, আমাদের একটা জেসন দিতে হবে। তাহলে জেসনটা কি, আমি জাস্ট জেসনটা কি হবে আমি জাস্ট একটু কপি করে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের এই রকম একটা কি এই টাইপসের একটা জেসন হবে। কিন্তু আমাদের ফাইল স্ট্রাকচারের জন্য আমি আসলে কি করতে চাচ্ছি, আমার সুবিধা আসলে কি, সেটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি, করে দিই, পেস্ট করে দিই। তাহলে আমি কি করতেছি দেখেন, আমি বলতেছি হচ্ছে কি সিঙ্গেল কোড যেটা আছে সেটাকে আমরা ফলস করে দিব। অর্থাৎ আমি যখন জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনো স্ট্রিং যদি নিই, ঠিক আছে, মনে করেন আমি একটা স্ট্রিং টাইপের কোনো একটা ভ্যালু নিচ্ছি, কনস্ট্যান্ট এ, আমি কনস্ট্যান্ট এর মধ্যে স্ট্রিং টাইপের কোনো একটা ভ্যালু নিচ্ছি, তাহলে আমি কেমনি নিতে পারি, হয়তো বা আমি এইভাবে করে নিতে পারি, ধরুন একটা কোড দিয়ে, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে, অথবা আমি কি করতে পারি, অথবা আমি ডাবল কোটেশন দিয়েও কিন্তু দিতে পারি। তাহলে ডাবল কোটেশন দিয়েও আমি কি করতে পারি, সিঙ্গেলটাকে রিসিভ করতে পারি। কিন্তু কোনো সময় সিঙ্গেল কোটেশন, কোনো ডাবল কোটেশন, আমি এই ধরনের ইনকনসিস্টেন্সিটা চাচ্ছি না। সেজন্য আমি কি বলতেছি যে আমরা কখনোই সিঙ্গেল কোটেশন ইউজ করবো না। ঠিক আছে? যদি আমি কোনো সময় বলে যদি সিঙ্গেল কোটেশন যদি দিয়ে দিই, তারপরে এটাকে তুমি কি করে দাও, এই জিনিসটাকে তুমি ডাবল কোটেশন করে দাও, আমরা এটা বলতে যাচ্ছি। ঠিক আছে? তারপর হচ্ছে কি ব্র্যাকেটের পরে স্পেসিং, তাহলে ব্র্যাকেটের পরে কি কোনো একটা ব্র্যাকেট দেওয়ার পরে কি করে স্পেসিং থাকবে, আমি বলছি হ্যাঁ থাকবে। তারপর আমার ট্যাপের উইথ কত, 2 দিয়ে দিলাম। জাস্ট আপনি এখন কি করবেন, আপনি জাস্ট এই অংশটুকু কপি করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যে কাজটা, সেটা আপনি যখন কোনো একটা আমি টিমের মধ্যে যদি কাজ করেন, তখন আপনার ইনিশিয়ালভাবে আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিবে, যে প্রজেক্ট হেড থাকবে, এই প্রজেক্ট হেডে এইগুলো সবগুলা বিষয় নির্ধারণ করে ফেলবে আর কি। ঠিক আছে? তাহলে আশা করি আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছি। এটা নিয়ে আমরা এত বেশি চিন্তা না করলেও সমস্যা নেই, এটা জাস্ট আমার কোডের মধ্যে কনসিস্টেন্সিটা বজায় রাখার জন্য আমি এই কাজটা করলাম। আচ্ছা, এরপর আমাদের কিন্তু আরেকটা কাজ একটু বাকি আছে। এই কাজটা কি, এই কাজটা হচ্ছে যে একটু যদি দেখার চেষ্টা করি, আমরা কি করলাম যে আমি যখন কোনো কোড লিখব, কোডের মধ্যে আমি যেহেতু আমি কি পিটিআর ইউজ করছি, সেটা একটু চেঞ্জেস করে দিব, অর্থাৎ কনফিগারেশনটা একটু ঠিক করে দিবে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি না কি যে আমার সবগুলা ফাইলের মধ্যে কিন্তু এটা চেঞ্জ করতে আমি দিব না, অর্থাৎ আমার পিটিআরটা যাতে সবগুলা ফাইলের মধ্যে যাতে চেঞ্জ না করে, সেজন্য আমার একটা ওয়ে খুঁজে দিতে হবে। ঠিক আছে? যেমন দেখেন আমাদের .env যে ফাইলটা আছে, .env ফাইলের মধ্যে কিন্তু আমার পোর্ট, বিভিন্ন রকম সেন্সিটিভ ইনফরমেশন আছে। কিন্তু যেহেতু পিটিআর কিন্তু সবগুলো ফাইলের মধ্যে সেমভাবে ট্রিটমেন্ট করবে, কিন্তু আমি চাচ্ছি না হচ্ছে কি যে .env যেটার মধ্যে আমার সেন্সিটিভ ইনফরমেশন আছে, এটার মধ্যে যাতে কোনো সমস্যাও না করুক। তাহলে সেজন্য আপনি কি করবেন, আপনি কি দিতে পারেন, আপনি একটা পিটিআর ইগনোর একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। তাহলে .ptr ইগনোর একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, এবং .ptr.ignore এই ফাইলের মধ্যে আপনি জাস্ট কিছু ফাইল
অর্থাৎ কিছু ফাইলের নাম দিয়ে দেন। অর্থাৎ আপনি চাচ্ছেন হচ্ছে কি যে ডট পিটিআর ইগনোর, মানে অর্থাৎ আমার পিটিআর যাতে এই সকল ফাইলের মধ্যে কোনো চেঞ্জেস না করে, অর্থাৎ নোড মডিউলসের মধ্যে যাতে কোনো রকম চেঞ্জেস না করে, আমার কি ডিস্ট্রিবিউশন যে ফাইলটা আছে, হ্যাঁ আমার যে ফাইলটা আছে সেটার মধ্যে যাতে কোনো চেঞ্জ না করে, আমার এনভায়রনমেন্ট যে ফাইলটা আছে সেটার মধ্যে যাতে কোনো রকম চেঞ্জেস না করে। আর আশা করছি মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের পিটিআর এই কাজগুলো আসলে করে। আচ্ছা, তাহলে মোটামুটি আমার ইনিশিয়াল ফাইল স্ট্রাকচারটা শেষ। আমি এখন কি করব, গিট আবার কি করে দিই, অ্যাড করে দিই। তাহলে আমি কিছুক্ষণ আগে আপনাকে টার্মিনাল দিয়ে করে দেখাইছি, এখন আমি আপনাকে জাস্ট এই জায়গা দিয়ে করে দেখাচ্ছি যে আপনি এভাবে করে কি করতে পারেন, আপনার কাজগুলো হতে পারেন। দেখেন তাহলে শেষ, এতটুকু কাজ শেষ। এখন আমি কি করবেন, আপনি কি করবেন, আপনি এখন কমিট করবেন। তাহলে কমিটের জন্য আপনি একটা কী করেন, আপনি একটা মেসেজ দেন। তাহলে মেসেজের ক্ষেত্রে আপনি মেসেজটা চাইলে এখান থেকেও লিখতে পারেন। তাহলে আপনি দিবেন হচ্ছে কি ইনিশিয়াল ফাইল স্ট্রাকচার কমপ্লিট, ঠিক আছে, ইনিশিয়াল ফাইল স্ট্রাকচার কমপ্লিট। তারপর আপনি কি করে দেন, কমিট করে দেন। এখন ইনিশিয়াল ফাইল স্ট্রাকচার কমপ্লিট, খুব ভালো কথা, কমিটও করা শেষ, কিন্তু আপনি তো গিটহাবের মধ্যে এখনো কি করে নাই, কোনো রেপোজিটরি ক্রিয়েট করে নাই, ঠিক আছে, আপনি গিটহাবের মধ্যে কোনো রেপোজিটরি কিন্তু ক্রিয়েট করেন নাই, এখনো ক্রিয়েট করেন নাই। আপনি জাস্ট গিটহাবের মধ্যে যাবেন এবং গিটহাবে যাওয়ার পর আপনি এটা কি করবেন, আপনি রেপোজিটরিজের মধ্যে গিয়ে আপনি একটা নতুন একটা কি করবেন, নতুন একটা রেপোজিটরি ক্রিয়েট করবেন। এর নতুন রেপোজিটরির নাম কি দিতে পারেন, আমরা দিছি হচ্ছে কি ইউটিউব ব্যাক এন্ড, ইউটিউব ব্যাক এন্ড দিলাম। এরপর আপনি কি করবেন, এখন ক্রিয়েট রেপোজিটরিসে ক্লিক করবেন। এরপর আপনি কি করবেন, আপনার যেটা ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটাকে জাস্ট চেঞ্জ করে নেন। তাহলে আপনি জাস্ট ব্রাঞ্চটাকে যদি চেঞ্জ করে নেন, আপনি টার্মিনাল থেকে করতে পারেন। তাহলে কন্ট্রোল ভি, ব্রাঞ্চটাকে চেঞ্জ করলেন। এরপর আপনি কি করবেন, আপনি আপনার যে লোকাল ডিভাইসে যে ফাইলটা আছে, এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার সাথে কি আপনি ক্লাউডের সাথে কি করতে পারেন, ক্লাউড মানে হচ্ছে কি আপনার গিটহাবের সাথে যেহেতু আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেজন্য আপনার এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। তারপর এতটুকু কাজ করার পর প্রেস দেন, এন্টার দেন, কাজ শেষ। এবার আপনি এখন কী করবেন, আপনি এখন পুশ করবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি পুশ করতে চান তাহলে এই ক্ষেত্রে সিনট্যাক্সটা হচ্ছে কি এইখান থেকে কপি করতে হবে। তাহলে গিট পুশ এটা দিলাম, এন্টার। তাহলে দেখেন আমার গিটহাবের মধ্যে কিন্তু কি সবগুলা কিন্তু পোস্ট হয়ে গেল বা পুশ হয়ে গেল। তাহলে আমার পুশটা আসলে ঠিকভাবে হয়েছে নাকি সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি এখান থেকে যে দেখেন যে আমাদের কিন্তু সব কিছু সুন্দরভাবে কিন্তু কি হয়ে গেছে, পুশ করা হয়ে গেল। তাহলে আশা করছি আপনারা ক্লাসের এই পর্যায়ে পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।